বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি কিছু অপ্রধান বাংলা উপন্যাস সম্পর্কে। তোমরা জানো, প্রশ্নপত্রে শুধুমাত্র যে সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন আসে তা কিন্তু নয়, সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন আসে। আমাদের সিলেবাসে যে নির্বাচিত সাহিত্যিকগণ রয়েছেন তার বাইরে থেকে আসলে আমাদের তো একটু দুশ্চিন্তার বিষয়, কিন্তু বাইরে থেকে আসলে কোন কোন রচনার মধ্যে থেকে আসতে পারে, আজ সেই রকম কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের অপ্রধান বিখ্যাত উপন্যাস সম্পর্কে। আচ্ছা, এর প্রথমেই আমরা কি দেখে নেব না, প্রথমে দেখব উপন্যাসের লক্ষণ আক্রান্ত কিছু রচনা। দেখো, প্রথম দিকে যখন একদম ফার্স্টের দিকে কিছু রচনা পাওয়া গেছিল, তার মধ্যে উপন্যাসের লক্ষণ ছিল কেমন। 1852 সালে দ্য লাস্ট ডে অফ দ্য উইক নামক একটি ইংরেজি আখ্যানের ছায়া অনুসারে হানা ক্যাথেরিন মুলেন্স নামে এক বিদেশিনী ফুলমণি ও করুণার বিবরণ রচনা করেন। তাহলে প্রথম উপন্যাসের লক্ষণাক্রান্ত রচনা হচ্ছে, আমরা বলবো, করুণা ও ফুলমণির বিবরণ, মানে ফুলমণি ও করুণার বিবরণ। আচ্ছা, পরে আমরা কি পাচ্ছি? প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, যেটা 1858 প্রকাশিত হয়। এটাকে মনে করা হয় প্রথম মৌলিক একটা রচনা। তোমরা এই প্রসঙ্গে মনে রেখে দেবে, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আমরা পাচ্ছি কি, কালীপ্রসন্ন সিংহ রচিত চলিত গদ্যে রচিত একটি রচনা, সেটা হচ্ছে হুতুম প্যাঁচার নকশা। দেখো, এই যে হুতুম প্যাঁচার নকশা, এটা 1861 থেকে 62, ঠিক আছে, 1861 থেকে 62 মনে রাখবে সালটাকে। আর এরপরে পাচ্ছি ভূদেব মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস, যেটা 1857 প্রকাশিত হয়েছিল বলে মনে করা হয়। আর তারপরে আমরা পাচ্ছি কৃষ্ণকমল ভট্টাচার্যের দুরাকাঙ্ক্ষের বৃথা ভ্রমণ, যেটা 1856 প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা দেখো, প্রথম দিকে যে রচনাগুলোর মধ্যে উপন্যাসের লক্ষণ ছিল সেগুলো আমরা দেখে নিলাম। এগুলোকে তোমরা একবার ভালো করে দেখে রাখবে। যারা নবম দশম শ্রেণীর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা শুধু নামগুলোকে দেখবে, প্রকাশকাল দেখার সেইভাবে প্রয়োজন নেই তোমাদের। আচ্ছা, এরপরে আমরা কি দেখব না, এরপরে দেখব বঙ্কিমচন্দ্রর সমসাময়িক বাংলা উপন্যাস। দেখো, আমাদের সিলেবাসে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এগুলো তো রয়েছেই। এগুলোর বাইরে যেগুলো, সেগুলোই মূলত আলোচনা করছি। আমরা প্রথম দিকে কিছু ঐতিহাসিক উপন্যাসের পরিচয় পাবো। সেগুলো কেমন? দেখো, প্রতাপচন্দ্র ঘোষের বঙ্গাধিপ পরাজয়, যেটার প্রথম খণ্ড 1869 প্রকাশিত হয় এবং দ্বিতীয় খণ্ড 1884 প্রকাশিত হয়েছিল। আর এরপরে পাবো কি, রমেশচন্দ্র দত্তের মহারাষ্ট্র জীবন প্রভাত, যেটা 1878 প্রকাশিত হয়েছিল। আর এরপরে পাচ্ছি রাজপুত জীবন সন্ধ্যা, যেটা 1879 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তাহলে দেখো, আমরা পেলাম কি, প্রতাপচন্দ্র ঘোষের বঙ্গাধিপ পরাজয়, আমরা পেলাম রমেশচন্দ্র দত্তের মহারাষ্ট্র জীবন প্রভাত এবং রাজপুত জীবন সন্ধ্যা। এরপরে দেখবো কি, হরপ্রসাদ শাস্ত্রীর দুটি বিখ্যাত রচনা, একটা কাঞ্চনমালা আর একটা হচ্ছে বেনের মেয়ে। হ্যাঁ, তোমরা মনে রাখবে, বেনের মেয়ে আর একটা হচ্ছে কাঞ্চনমালা, এই দুটো রচনাও বিখ্যাত। এরপরে কি পাবো? স্বর্ণকুমারী দেবীর মিবার রাজ বিদ্রোহ, এই দুটো, মিবার রাজটা বেশি ইম্পর্টেন্ট। আর মীর মোশাররফ হোসেনের অবশ্যই একটা উল্লেখযোগ্য উপন্যাস, সেটা হচ্ছে বিষাদ সিন্ধু। তাহলে দেখো, বঙ্কিমচন্দ্র সমসাময়িক যে বাংলা ঐতিহাসিক উপন্যাসগুলো, সেগুলোর পরিচয় দেখে নিলাম। এবার আমরা দেখব পরবর্তী অংশ কি আছে, সামাজিক উপন্যাস। যেমন তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতা, এটা বিখ্যাত, কিন্তু এটা 1874 প্রকাশিত হয়। এটা বিভিন্ন বছর প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। শিবনাথ শাস্ত্রীর যুগান্তর, যোগেশচন্দ্র বসুর যোগেন্দ্রচন্দ্র বসুর রাজলক্ষ্মী। তাহলে দেখো, আমরা এখান থেকে তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতাটা প্রকাশকাল সহ একটু দেখে রাখবো। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে, কি আছে, ভ্রমণ কাহিনী। আমরা দুটো ভ্রমণ কাহিনী দেখবো, একটা হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামো আর প্রবোধ কুমার সান্যালের মহাস্থানের পথে আর দুরাশার ডাক। তাহলে দেখো, আমরা মোটামুটি ভ্রমণ কাহিনীর মধ্যে দেখলাম, উপন্যাস দেখলাম। আচ্ছা, এর পরবর্তীতে কি রয়েছে? এর পরবর্তীতে দেখো রয়েছে অন্যান্য কিছু রচনা, যেমন ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের অন্তঃশীলা, আবর্ত, মহনা, এগুলোকে একত্রে ত্রয়ী রচনা বলা হয়ে থাকে। আবার অন্নদাস শঙ্কর রায়ের সত্যাসত্য, আমরা এটা সম্পর্কে আগেই দেখেছি। তারপরে দেখো গোপাল হালদারের একদা, অন্যদিন, আর একদিন, এগুলো হচ্ছে কি বলতো, সব কিন্তু ত্রয়ী রচনার মধ্যে পড়ছে। মনোজ বসুর বনমর্মর, নরবাদ, নিশি কুটুম্ব, এই তিনটে বিখ্যাত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুটি বিখ্যাত রচনা, সেটা যে তুঙ্গভদ্রার তীরে আর তুমি সন্ধ্যার মেঘ। তাহলে দেখো, নেই নেই করে কিন্তু আমরা বেশ কিছু রচনার পরিচয় দেখে নিলাম। এগুলো কিন্তু অপ্রধান, কিন্তু বিখ্যাত।
আর সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই প্রধান রচনা, সেগুলো তো আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। এর বাইরে এই অংশগুলো বাকি ছিল। আমি কাব্য সাহিত্য সম্পর্কে তো আগে আলোচনা করেছি। আজকে মূলত উপন্যাস সমগ্র সম্পর্কে আলোচনা করছি এবং রাত্রের দিকে নাটকগুলো সম্পর্কে আলোচনা করে দেব। আগামীকাল হয়তো ক্লাস দেওয়া হয়ে নাও হয়ে উঠতে পারে, একটু কাজে ব্যস্ত থাকবো, তবু চেষ্টা করছি আজকে দুটো ক্লাস দিয়ে দেওয়া। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে স্বাধীনতা পরবর্তীকালের বিখ্যাত কিছু উপন্যাস, যেমন প্রমথনাথ বিশির লালকেল্লা। তারপরে কি পাচ্ছি, বিমল মিত্রের সাহেব বিবি গোলাম। নামগুলো ভালো করে মনে রাখবে, সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম। এখান থেকে যে আসবে না এটা বলা যাবে না, কারণ যারা পিজি ক্যাটাগরির জন্য পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এগুলো। যেমন জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠান, নামটা ভালো করে মনে রাখো, এটা কিন্তু 2016 সালের এসএলএসটি পরীক্ষা এসেছিল। 12 ঘর এক উঠান। রমেশচন্দ্র সেনের কুরফালা, সন্তোষ কুমার ঘোষের কিনু গোয়ালার গলি। দেখো বিখ্যাত বিখ্যাত রচনা এগুলো কিন্তু, কিনু গোয়ালার গলি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শিলালিপি। তারপরে দেখো নরেন্দ্রনাথ মিত্রের চেনা মহল। নামগুলো অনেকটা তোমাদের কাছে চেনা হয়ে যাচ্ছে। তারপরে কি পাচ্ছি, অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। দেখো এটা নদী কেন্দ্রিক উপন্যাস বলতে পারি আমরা। অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম। এগুলো সামাজিক উপন্যাসও বটে, কিন্তু নদী কেন্দ্রিক উপন্যাসের মধ্যেও এটাকে ফেলা যায়। এটা একটা বিখ্যাত রচনা। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি কি, অমরেন্দ্র ঘোষের চর কাশেম। এরপরে দেখবো কি, কমল কুমার মজুমদারের অন্তর্জলি যাত্রা। তাহলে দেখো আমরা বেশ কিছু রচনা সম্পর্কে এখানে দেখে নিলাম। এর মধ্যে সব থেকে বেশি ভালো করে দেখবে কোনগুলো বলতো, সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম, এই যে বিমল মিত্রের যে রচনাগুলো, বা জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উঠান, এইগুলো ভালো করে দেখবে, বা সন্তোষ কুমার ঘোষের কিনু গোয়ালার গলি, এগুলো দেখে রাখতে হবে। তাহলে মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে অপ্রধান রচনাগুলো ছিল সেগুলোকে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে, আমাদের এগুলো কি সবই পড়তে হবে? যারা পিজি ক্যাটাগরির জন্য পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু এগুলো সবগুলোই পড়তে হবে। তোমাদের এক্ষেত্রে না শোনা যাবে না, কারণ বাইরে থেকে যদি দুটো একটা প্রশ্ন চলে আসে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অজানাই থেকে যাবে বিষয়গুলো। যদি একবার অন্তত দেখে যেতে পারো তাহলে বিষয়টা অনেকটা জানা থাকবে। আর যেহেতু মাল্টিপল প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক, সেক্ষেত্রে তোমার যদি একটু আগে দেখা থাকে অন্তত সেটাকে উত্তর করতে পারবে। যেহেতু নেগেটিভ মার্ক রয়েছে তাই আন্দাজে উত্তর দেওয়া যাবে না। আর হ্যাঁ, বেশি চাপ নিও না। যতটুকু পড়েছো, যা যা পড়া হয়ে গেছে সেগুলোকেই আরেকবার রিভাইজ করার চেষ্টা করো। নতুন কিছু আবারও ভাবে দেখতে গেলে সেগুলো কিন্তু কমপ্লিট করে উঠতে পারবে না, আর একটা চাপ মাথার মধ্যে থেকে যাবে। হালকা যেগুলো অল্প কিছু সেগুলো অবশ্যই দেখতে পারো, আর নিজেকে অনেকটা হালকা রাখো, বেশি চাপ যুক্ত করো না, চাপ মুক্তভাবে পড়াশুনো করো। যাই হোক, দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।